রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের 7 ইউনিট। নিমতলে চুরিহাট্টা ট্র্যাজেডির পরও নড়েনি টনক, পুরান ঢাকার আবাসিক ভবনেও কেমিক্যালের গুদাম, দ্রুত না সরালে বড় দুর্ঘটনার শঙ্কা। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে, যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না। আল্লাহ যদি না করে তাহলে এগুলা আপনি জ্বলবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নাই। স্থানীয় জনগণকে নিয়ে এই কাজগুলি আইনের প্রয়োগটা করতে হবে। গণহত্যার এলিমেন্ট আপনি সেখানে রেখে দিচ্ছেন। বড় আকারে এক্সপ্লোশনের সম্ভাবনার বিষয়গুলিকে বিবেচনায় রেখে আইনের সংশোধন দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সদিচ্ছা থাকলে 21 দিনে গণভোট করা সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ায় ষড়যন্ত্র দেখছে বিএনপি। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড় ইসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। জাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল একদিনেই ফল দেওয়ার ঘোষণা প্রশাসনের। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ভোজ্য তেলের দাম নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানোর এখতিয়ার নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। হেরফের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বেলা 12:15টার দিকে রূপনগরের একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে শুরুতে 5টি ইউনিট যায় ঘটনাস্থলে, পরে যুক্ত হয় আরও 3টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে প্রায়। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি আগুন প্রায় নিয়ন্ত্রণে, এবং 5টি ইউনিটটা শেষের দিকে আরও 2টি ইউনিট এসে, অর্থাৎ মোট 7টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এবং এই যে বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে এগিয়ে গেছে, এবং এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা যেই জায়গা থেকে আছি খুব বেশি আগুনের লেলিহান শিখা আগে যেটি শুরুর দিকে মনে হয়েছিল সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন মোটামুটি শুধু ধোঁয়া, এবং উদ্ধারকর্মী যারা আছেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মীরা তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, এবং উৎসুক জনতার ভিড় আছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সঙ্গে এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ভবনটিতে একটি পোশাক কারখানা এবং একটি কেমিক্যালের গোডাউন ছিল, কসমিক পারমানেন্ট। সেটি ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা, তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি তারা জানাননি। তবে একবারে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং এখন তারা ভিতরে তারা পর্যাপ্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে সেখানে প্রবেশ করে। এখন বিল্ডিংয়ের ভিতরে পরিস্থিতি কী সেগুলো তারা দেখছেন। সেগুলো বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন তারা বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করেছেন, এবং সেখানে পানি ভিতরে কি পরিস্থিতি সেগুলো তারা জানার চেষ্টা করছেন। আপনারা যেটি জানেন যে 12:15টার দিকে এই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং প্রায়
পৌনে 12টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে এবং প্রায় 12টা নাগাদ সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসেন। শুরুর দিকে 5টি ইউনিট সেখানে উদ্ধার তৎপরতা চালায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে তাদের সঙ্গে আরও 2টি ইউনিট এসে যোগ দেয় এবং 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবাই নিরাপদ দূরত্বে থেকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন আগুন নিয়ন্ত্রণে। এখন ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকেছেন যে ভিতরের পরিস্থিতি কি, ভিতরের অবস্থাটা কি সেটি আসলে তারা বোঝার চেষ্টা করছেন। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, বিল্ডিংয়ের ভিতরে কী পরিমাণ পোশাক কারখানার জিনিসপত্র এবং কেমিক্যাল ছিল সেগুলো তারা দেখভাল করে তারপর ক্ষয়ক্ষতি নিরূপণ করে বাকিটা পরবর্তীতে তারা হয়তো জানাবেন আমাদের। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এদিকে নিমতলী চুরিহাট্টার অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। পুরান ঢাকা যেন পুরোটাই কেমিক্যালের গোডাউন। উচ্ছেদ তো দূরের কথা, চাইলে নতুন কেমিক্যাল ব্যবসায়ীরাও করছেন গুদাম, বাদ যাচ্ছে না আবাসিক ভবনও। এসব গুদাম এখনই না সরালে আবারও বড় দুর্ঘটনার শঙ্কা বিশেষজ্ঞদের। মঞ্জুর রহমান এবং সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে। আচ্ছা, একটু কথা বলি ভাই। ক্যামেরা বন্ধ করে। লালবাগের ঢাকেশ্বরী রোড, যার এক পাশে উপপুলিশ কমিশনারের কার্যালয়, অন্য পাশে ফায়ার সার্ভিসের স্টেশন। একটু সামনে এগুলোই দেখা মিলবে চলছে প্লাস্টিক তৈরির মহাকর্মযজ্ঞ। প্রশাসনের ঠিক নাকের ডগায় আবাসিক এলাকার পেটের ভেতর গড়ে ওঠা এই কারখানায় ছড়িয়ে ছিটিয়ে আছে রাসায়নিক দাহ্য পদার্থ। আবাসিক এলাকায় এরকম কারখানা পাওয়া যায় না? আমি তো কর্মচারী, আমার সাথে মানে এটা জানেন তো আবাসিক এলাকা? না, আমি জানি না। আল্লাহ নসিবে যা রাখছে তাই তো, গরিব মানুষ ভাই কাজ করে। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে। সময় সংবাদ এবার একই এলাকার হরিনাথ ঘোষ রোডে। কেমিক্যাল কারখানার জন্য এবার আমরা ভাড়া নিতে চাই একটি গোডাউন। টুলেটে দেয়া নাম্বারে কল করতেই রাজি বাড়ির মালিক। কেমিক্যাল বা রং টং? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। দেওয়া যাবে? জি জি। আচ্ছা, তো ভাড়া কত নেবেন ভাই? 17,000। এবার সেই মালিকের অপেক্ষায় সময় সংবাদ। কেমিক্যাল দাও কি বৈধ? আপনি যে ভাড়া দিতে চাচ্ছেন আমাকে 17,000 টাকা ভাড়া। রঙের জন্য বলছি আমি। রং কেমিক্যাল দুইটাই বলছিলাম। আমি ওটা আমি শুনছি রং কেমিক্যাল একই মনে করছি। আপনারা সবাই যাচাই করেন, আপনি আমাদের শুধু একা তো বললে হবে না, আরো তো আছে। এই ফাঁকে নজর দেয়া যাক টিকাটলির মামুন প্লাজার দিকে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই একই ভবনের উপরে আবাসিক এবং নিচে কেমিক্যালের বাণিজ্যিক কার্যক্রম। শুধু এই ভবন নয়, পুরান ঢাকার প্রায় সব ভবনেরই একই দশা। এ বিষয়ে কথা বলতে গেলে সেখানকার ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদকে। এখানে যদি আগুন ধরে বাঁচার কায়দা কি? এগুলো তো দাহ্য। এখানে তো বাইরের মানুষ আসে না, আর এই জিনিস তো কেউ না কেউ আইনে রাখছে, কোনো জায়গায় চলে যাবে। আপনি অনেক আছে যে ফুড গ্রেডের কেমিক্যাল, এই জায়গায় সব ফার্মা আইটেমের কেমিক্যাল। এবার যেতে চাই লালবাগের বাঁশপট্টি এলাকায়, যেখানে কোনো রকমের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে বহু প্লাস্টিক কারখানা, যাদের নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ ছাড়পত্র। ট্রেড লাইসেন্স আছে আপনাদের? ট্রেড লাইসেন্স আমাদের দেয় না তো সরকার থেকে। কেন? এটা নিষিদ্ধ। আল্লাহ যদি না করে তাহলে এগুলা আপনি জ্বলবো না। আমি 21 সালের পরে ফ্যাক্টরি করছি, এরপর দেখেন লাইসেন্স হইতেছে না। বাড়ির পাশে এমন অবৈধ প্রাণঘাতী কর্মযজ্ঞে আতঙ্কিত এলাকাবাসী, কিন্তু নিরুপায় তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। এটা রিক্সের এটা আগুন লাগা তো স্বাভাবিক ব্যাপার না, ক্ষতি ছাড়া আর অন্য কিছু দেখা যায় না এখানে। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না তো। এসব প্লাস্টিক ও কেমিক্যাল গোডাউন উচ্ছেদে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সচেতনতার তাগিদ দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন সংস্থাটির মহাপরিচালক। যেহেতু আমাদের মেজটিসি পাওয়ারটা নাই, আমাদের
যখনই কোনো জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে চাই তখন আমাদের ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। সচেতন করে মানুষকে নিয়ে, স্থানীয় জনগণকে নিয়ে কাজগুলি আইনের প্রয়োগটা করতে হবে। আর নগরবিদরা বলছেন এখনই আবাসিক এলাকা থেকে এই প্রাণঘাতী ব্যবসা সরানো না গেলে পরবর্তী ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকা ছাড়া উপায় নেই। যদি কেউ বেআইনিভাবে কোনো আবাসিক এলাকাতে অনুমোদনহীনভাবে গোডাউন রাখে, তার শাস্তির পরিমাণটা অনেক বাড়াতে হবে। কারণ এটা তো স্রেফ গণহত্যার এলিমেন্ট আপনি সেখানে রেখে দিচ্ছেন, তাহলে এটাকে তো আপনি সাধারণভাবে একটা গোডাউন হিসেবে বিবেচনা করতে না করে বরঞ্চ এটা বড় আকারে এক্সপ্লোশনের সম্ভাবনার বিষয়গুলিকে বিবেচনায় রেখে আইনের সংশোধন দরকার। এই রিলেটেড নীতি এবং নতুন আইন তৈরি করা দরকার। নিমতলী, চুরিহাট্টা কিংবা গাজীপুর, এক একটি অগ্নিকাণ্ড যেন এক একটি হত্যাযজ্ঞ। সেই দুর্বিষহ স্মৃতি এখনো দগদগে মানুষের মনে। তবুও প্রশাসনের নাকের ডগায় খোদ ঢাকাতেই চলছে অবৈধ সেই কেমিক্যাল কারখানা ও গুদামের রমরমা ব্যবসা। আইন অনুযায়ী আবাসিক এলাকায় এ ধরনের প্লাস্টিক কিংবা কেমিক্যালের কারখানা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রতিটা ভয়াবহ ট্র্যাজেডির পর টনক নড়ে প্রশাসনের, কিন্তু সময় ফুরোলে ফিকে হয়ে যায় সব। এখনই কার্যত কোনো পদক্ষেপ না নেওয়া গেলে এই কারখানাগুলোর একটি হতে পারে পরবর্তী বিপর্যয়ের নাম। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সদিচ্ছা থাকলে 21 দিনে গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ 5 দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামী দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াতে ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে। পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশের পিআর চায়, তার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 14 দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দাবি আদায় না হলে মানুষ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয়, মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী 17 তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। যারা নভেম্বরে গণভোটের কথা বলছে তারা শর্ত দিয়ে নির্বাচন পেছাতে চায়। এর পেছনে তাদের কোনো মাস্টার প্ল্যান থাকার সন্দেহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন রিজভী আহমেদ। বলেন, সাধারণ মানুষ পিআর জানে না, জামাত পিআর, সংস্কার, গণভোট এমন নানা বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। আপনারা
জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে ক্ষোভের জোরে। কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে, এটা তো গণতন্ত্র না। মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, আবারও জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানিয়েছেন 19 অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে, তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে তাদের দল। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করছে ইসি। এর মধ্যেই মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হচ্ছে, আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানান, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমরা এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে কোনোভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 36 বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল, সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনে এই ফল দেওয়ার ঘোষণা নির্বাচন কমিশনের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে চাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা। একাডেমিক ভবন থেকে আবাসিক হলে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোট উৎসবের অপেক্ষায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে ক্যাম্পাসে উৎসবের আমেজ। দীর্ঘ 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী, জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা, বহিরাগতদের প্রবেশ বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুরো ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য। দ্রুত ফল ঘোষণার জন্য ভোট গণনা হবে 2 লেয়ারে। ভোটের দিনই ফল প্রকাশের আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের পর্যাপ্ত পরিমাণ টেকনিক্যাল পারসন আছে, পর্যাপ্ত পরিমাণ যে মেশিন রিড করবে সে মেশিন আছে। আমরা আশা করছি যে ওই দিনেই আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করব। আমরা প্রত্যেকটি ভবনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, নিয়োগ করার জন্য সুপারিশ করেছি। বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে আমরা 4 জনকে বলছি, 4 জন ম্যাজিস্ট্রেটকে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে, এরকম বলেছি। এটা অর্থ হলো আমরা সামগ্রিকভাবে এটা আইনানুগ সমস্ত কিছু যেন দৃশ্যমান হয় সেটাকে ব্যবস্থাপনার মধ্যে রেখেছি। এদিকে শেষ মুহূর্তের প্রচারণা চলছে রাকসুতে। নেচে গেয়ে ভিন্নধর্মী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে। নির্বাচনী ইশতেহারগুলো ভোটারদের জানিয়ে ভোট প্রার্থনা করা হয়। স্বতন্ত্র ভিপি জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরাও গণসংযোগ করেছেন। পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো ভালো, যদিও তারা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আচরণবিধির
ভঙ্গ করেও তারা বড় বড় বিলবোর্ড ফেস্টুন টানাচ্ছে। পরিবেশ এখন পর্যন্ত কিছু ছোটোখাটো অভিযোগ ব্যতীত সবগুলোই ঠিকঠাক মনে হচ্ছে, তবে এই জাজমেন্টটা আমরা এখনই দিতে চাই না, এটা রাকসু নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা দেখব। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে রাকসুর প্রচারণার সময়সীমা। ভোট 16 অক্টোবর। কেন্দ্রীয় সংসদে 247 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থীদের ক্লাস শেষ হয়েছে এবং তারা বেরিয়েছেন। আমরা দেখছি যে বাসগুলো যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন সময় আলোচনা দেখেছি যে আসলে সেই ঘুরে ফিরে তাদের মধ্যে সেই একই আলোচনা, একই আমেজ, যেখানে আসলে শিক্ষার্থীরা বারবার করে তাদের যে নির্বাচন, তারা ভোট দিবেন কালকে, তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, সেটা নিয়ে তারা বারবার আলোচনা করছেন। এবং এই দীর্ঘ সময় ধরে এই পুরো চাকসু নির্বাচনের যে খবর, সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী তারিফ। তিনি কিন্তু এই ক্যাম্পাসেরই একজন শিক্ষার্থী। তিনি নিশ্চয়ই আরও ভালো মতো আমাদেরকে বলতে পারবেন যে শিক্ষার্থীদের মধ্যে আলোচনাগুলো কেমন হচ্ছে। আপনার কাছে কি মনে হয় আসলে শিক্ষার্থীরা তাদের প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে কি ধরনের ব্যাপারগুলো খেয়াল রাখছেন? আসলে তুষার, আমি তো প্রায় নির্বাচনের প্রথম দিক থেকেই নিউজ কভার করছি, তো সেখানে আসলে শিক্ষার্থীরা বেসিক্যালি আমি শিক্ষার্থীদের কথা বলেছি, তারা বলছেন যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে তারা প্যানেল থেকে কোন প্রার্থী কোন পদের জন্য যোগ্য সেই বিষয়টা আসলে তারা দেখছেন এবং বিগত সময়ে ওই প্রার্থীরা আসলে কি কাজ করেছেন, আসলে তাদের কি অভিজ্ঞতা আছে, আসলে সে কি ওই পদের জন্য যোগ্য কিনা, এই বিষয়টা শিক্ষার্থীরা আসলে বেশি নজর দিচ্ছেন। এবং এক্ষেত্রে তারা ইশতেহারের দিকে একটু বলছেন যে কিছুটা নজরও দিচ্ছেন, আসলে ইশতেহারগুলো যেগুলো দিচ্ছে এগুলো আসলে বাস্তবায়নযোগ্য কিনা, এই বিষয়গুলো তারা একটু আসলে নজর রাখছেন। শিক্ষার্থীরা অনেকেই বলছিলেন যে তারা আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে যেহেতু বৃত্ত ভরাট করতে হবে, লম্বা সময় লাগতে পারে, একটা অন্যান্য জায়গায় ক্রসের ব্যবস্থা ছিল, সেটা বিশ্বাসযোগ্য করার জন্য বৃত্ত ভরাটের ব্যাপারটা এসছে। আপনার কাছে কি মনে হয়? না, আসলেই যে গত দুইটা নির্বাচন আসলে ডাকসু এবং জাকসু নির্বাচন দেখার পরে আসলে আমাদের চবিতে এই জিনিসটা একটু নির্বাচন কমিশন স্বচ্ছতা রাখার কারণেই এই যে একটু লম্বা প্রসিডিউর, আমি মনে করি যে বৃত্ত ভরাট করে আসলে একটু সময় কালক্ষেপণ হবে, আর কি সময় যাবে। তারপর আমি মনে করি যে নির্বাচনের স্বার্থে, এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে স্বচ্ছ নির্বাচনের জন্য যতটুকু দরকার আসলে নির্বাচন কমিশন সেই কাজটা করেছেন এবং তারা নির্বাচন কমিশনের আস্থা রাখতে চান এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এবং তারা আশা রাখছেন, আমাদেরকে বলছেন যে একটি ভালো নির্বাচন আশা করছে তারা হবে, এরকম একটা কথা আমাদেরকে তাদের সাথে আমরা বরাবরই শুনছি বিভিন্ন আড্ডায় বা আলাপে। তারিফ, আমি এখন যদি বলি এই তারিফের কথায় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে শিক্ষার্থীরা কিন্তু তাদের আগামীকালকের যে তাদের ভোট দেবেন সেটার জন্য বরাবরই উৎসাহী এবং তাদের মধ্যে সেই হাস্যোজ্জ্বল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। হাস্যোজ্জ্বল পরিস্থিতি কিন্তু আরেকটা জায়গায় বিরাজ করছে, সেটা হলো রাজশাহীতে। আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রাকসু নির্বাচনের খবর জানাবেন সহকর্মী রকি, সাইফুল ইসলাম রকি। সকল বাধা কেটে আগামী 16 অক্টোবর হচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে আজ কিন্তু রাকসু নির্বাচনের যে প্রচারণা সেটির শেষ দিন এবং রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। এই শেষ দিনের যে প্রচারণা সেটি নিয়ে কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আপনারা দেখছেন যে সকাল থেকে আসলে প্রার্থীদের সরব উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে ভিপি, জিএস, এজিএস সহ আরও অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে ছাত্রদল সমর্থিত এজিএস নারী প্রার্থী যিনি আছেন এশা, তাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী ফজলে রাব্বি সমর্থন জানিয়ে কিন্তু তিনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যদি বলা চলে নির্বাচনের যে শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে শেষ প্রচারণা, এই শেষ প্রচারণা করছেন আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরকে দেখছি। তিনিও শেষ মুহূর্তে তার ইশতেহারগুলো শিক্ষার্থীদের কাছে বলছেন, পাশাপাশি শিক্ষার্থীদেরকে তিনি বলছেন
তিনি নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি কাজ করবেন। সব মিলে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে। আমরা বিভিন্ন নারী প্রার্থীকে দেখছি, এখানে আফরিন জাহান সিনেট সদস্য থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। পাশাপাশি এখানে জান্নাতুল নাইম তুহিনা, তিনিও সিনেট সদস্য পদে নির্বাচন অংশ নিচ্ছেন। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারাও কিন্তু একইভাবে তাদের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার রাকসু নির্বাচনে মোট 247 জন প্রার্থী এখানে রয়েছেন। এর মধ্যে 18 জন ভিপি পদে লড়ছেন এবং এখানে জিএস পদে লড়ছেন 13 জন এবং এজিএস পদে এখানে কিন্তু 16 জন প্রার্থী রয়েছেন। এছাড়া সিনেট সদস্য পদে এখানে 58 জন প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং রাজশাহী যে 17টি হল রয়েছে এর মধ্যে 11টি ছেলে এবং 6টি নারী হল, সেগুলো প্রতিটি হলে 15টি করে পদ থাকছেন এবং এই 17টি হল মিলিয়ে কিন্তু 597 জন প্রার্থী এখানে রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে তৎপর রয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। দুপুরের সময় আরও থাকছে ভাতা বৃদ্ধি সহ 3 দাবিতে এমপি ও শিক্ষকদের কর্মবিরতি। তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। দাবি না মানলে সচিবালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি। ইতালি সফরের দ্বিতীয় দিনে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিশ্ব খাদ্য ফোরামের প্রধানের সঙ্গেও আলোচনা করেন তিনি। সাইডলাইন বৈঠকে পারস্পরিক স্বাস্থ্যসেবা উন্নতিকরণ, রফতানি বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ ও কৃষি পণ্য উৎপাদন ও রফতানি বিষয়ে সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে সংশ্লিষ্টরা সহায়তা করতে সম্মত হয়েছেন। ইতালি সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিশ্ব খাদ্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান লুলা ডি সিলভা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্রাজিলের সহায়তা চান ডক্টর ইউনূস। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সহায়তা করতে সম্মত হয়েছে লুলা ডি সিলভা। ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এরপর রোমের মেয়র রবার্তো গুলতিয়েরির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুদেশের নগর উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গে। এ সময় বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য নিয়ে আলোচনা হয়। আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশি পণ্য রফতানির আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জিবুতি অনেকটা গেটওয়ে টু ইস্টার্ন আফ্রিকা, তো ওইখানে ওইটাকে কিভাবে ইউজ করে আমরা পুরো আফ্রিকা মহাদেশে আরও আমাদের বেটার ট্রেড অ্যাক্সেস আমরা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। একই দিন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দং ইউ এর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ ও কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি ও রফতানিতে সংস্থার সহযোগিতা চান তিনি। চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। 3 দিনের ইতালি সফর শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস্তালেহি, সময় সংবাদ। দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুখের আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান শিক্ষকরা। শিক্ষকদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি ডেকেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অবিলম্বে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছেন তারা। ন্যূনতম বাড়ি
বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিন্তু ফিরবে না। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই ঢাকা শহরে জড়ো হবে এবং প্রতিষ্ঠান কর্মবিরতি বাদ দিয়ে তালা বিরতি হবে। প্রজ্ঞাপন না এলে সচিবালয় অভিমুখে কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। টিচারদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, জল কামান নিক্ষেপ করেছে, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। মাস টু সেক্রেটারিয়েট অভিমুখে আমরা একযোগে এক দফা নিয়ে আমরা যাত্রা করব। আমাদের যেসব শিক্ষকদের হাত করা এবং গায়ে হাত তুলেছে আমরা সেগুলার বিচার চাই। রোববার থেকে দাবি নিয়ে রাজপথে শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মনির হোসাইন। শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাড়ি ভাড়া বাবদ ভাতার যে দাবি শিক্ষকদের, সেই দাবি আদায়ের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখছি এখনো শিক্ষকরা অবস্থান করছেন এবং সবশেষ আরো 2 ঘন্টা সরকারকে সময় বেঁধে দিয়েছেন তারা, অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। বিকেল 4টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে সচিবালয় অভিমুখে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি তারা পালন করবেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এসেছিল এবং পুলিশ কথা বলছিল এবং পুলিশ শিক্ষকদের অনুরোধ করছিলেন যাতে খুব যে সচিবালয় অভিমুখে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে না করা হয়। কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যেই প্রজ্ঞাপন, তাদের যেই দাবি, সেই দাবি বাস্তবায়ন হলে তারা সেই কর্মসূচি থেকে সরে আসবেন এবং তারা যে তাদের শিক্ষাক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ফিরে যাবেন। এবং শিক্ষকরা আরও বলছেন যে অন্তত যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়া হয়, আজকে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যদি যৌথভাবে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে ঘোষণা দেয় যে তাদের যেই দাবি সেই দাবিগুলো মেনে নেওয়া হবে, তাহলেও তারা সেই কর্মসূচি থেকে ফিরে আসবেন এবং শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে জানিয়েছে। এবং তারা আসলে যেটি বলছেন যে প্রজ্ঞাপন ছাড়া কিন্তু তারা যাবে না এবং বারবারই তারা বলছেন যে তাদের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনই দিতে হবে এবং সেই প্রজ্ঞাপন নিয়েই তারা তাদের যেই শ্রেণী কার্যক্রম সেই শ্রেণী কার্যক্রমে ফিরে যাবেন এবং তাদের যেই কর্মবিরতি, অর্থাৎ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি চলবে। এবং যদি আজকে বিকেল 4টা নাগাদ কোনো সিদ্ধান্ত না আসে কিংবা প্রজ্ঞাপন জারি না হয় তাহলে তাদের যে কর্মসূচি সচিবালয় অভিমুখে তাদের যে যাত্রা সেটি তারা করবেন। সেই সঙ্গে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা এবং তারা বলছেন যে এই কর্মসূচি এবং এই প্রজ্ঞাপন ছাড়া কিন্তু তারা মাঠ ছাড়বেন না এবং শহীদ মিনারেও অবস্থান করবেন। যদি আজকে প্রেস ব্রিফিং করেও তাদের যেই দাবি সেই দাবি মানার কথা বিষয়ে সরকার জানায়, তারপরেও প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্তই তারা এখানে থাকবেন। আমরা এখানকার যারা দেখেছি সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন এবং সকাল থেকে আমরা দেখছি এখনো কিন্তু বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে শিক্ষকরা আসছেন এবং তারা তাদের যেই দাবিগুলো আছেন সেই দাবিগুলো জানাচ্ছে এবং তারা তাদের যেই 3টি দাবি সেই 3টি দাবির বাস্তবায়ন চান এবং সেই সঙ্গে প্রজ্ঞাপন জারি চান। তো এই ছিল শহীদ মিনার থেকে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্টের মাজার গেটে এ মানববন্ধন হয়। অবিলম্বে জড়িতদের বিচার সহ 8 দফা দাবি জানান তারা। এদিন জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার চলছে ঠিক তখনই বাইরে আওয়ামী লীগের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনে গুম পরিবারের সদস্যরা।
গত 14 মাসে একাধিকবার মানববন্ধন বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি গুমের 2টি মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যার প্রেক্ষিতে সেনা হেফাজতে সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তা। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাব? কার দরজায় নক করব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ চেয়ে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনা সহ 8 দফা দাবিও জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজমে ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। অতঃপর 15/7/2024 তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট। এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এদিকে কুষ্টিয়ায় এক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই জেলায় আরও 6 জনকে হত্যার আরেক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 23 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক ক্লিকেই আদালত থেকে কারাগারে যাবে জামিননামা। কাল থেকে অনলাইন সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হবে। বর্তমান সরকারের আমলে এই বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। দুপুরের সময় আরও থাকছে কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের। ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে মুখোমুখি সরকার ও ব্যবসায়ী। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই দাম বাড়িয়েছেন দাবি ব্যবসায়ীদের। আর তা নাকচ করে দিয়ে উপদেষ্টা বলছেন কারসাজি করছেন ব্যবসায়ীরা। হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা নেয়ার। তবে এই রেষারেষিতে যেন চাপে পড়তে না হয় সেই নিশ্চয়তা চান ভোক্তারা। সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এবার বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 6 টাকা, খোলায় 8 টাকা আর 5 লিটার 1 বোতল সয়াবিনের দাম 23 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তি যে দামে আসছে সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে, যে কৃষির ভিত্তিতে আমরা প্রাইসিং হয়, সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিপ্লেস করেছি। বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ক্যালকুলেশন, ওনারা তথ্য উপত্য নিয়েই করে থাকে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার
পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা। যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। সরকার ব্যবসায়ীর মুখোমুখি অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা। সবার জন্য সমস্যা, তেলের দামের জন্য সবাই সমস্যা। বিশ্ববাজারে বাড়ছে, এটা বাড়াইতে হবে। সবগুলা কি বিশ্ববাজারে কমলে কি কমায়? তখন বলে যে পরিবহন খরচ অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, সেই জন্য কমানো হচ্ছে না। দিন গেলে তেলের দাম বাড়ে, প্রত্যেক জিনিসের দাম বাড়তি। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। আগে তো অনেক কমে ছিল, ভালো চলতে পারতাম, এখন তো বেশি হলে তো একটু সবকিছুই কমাই বাজার সদাই করতে হবে। এর আগে গেল এপ্রিলে লিটারে 14 টাকা বাড়ানো হয়েছিল ভোজ্য তেলের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশি জেলেদের ত্যাগ ভারতীয় জেলেদের জন্য অনেকটাই বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্র ও উপকূলের অভয় আশ্রমে মা ইলিশ রক্ষায় 22 দিন মাছ ধরছেন না বাংলাদেশি জেলেরা। তবে সাগরে মাছ ধরা বন্ধ নেই ভারতীয় জেলেদের। নিজেদের পাশাপাশি বাংলাদেশের জলসীমায় তাদের ঠুকে পড়ার আশঙ্কা দেখছেন বাংলাদেশি জেলেরা। উপকূলের প্রতিনিধিদের সহযোগিতায় এমএ আজিমের রিপোর্ট। দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই মাছ ধরে নিয়ে যায় তারা। মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে এখন সাগরে যাচ্ছেন না বাংলাদেশি জেলেরা। তাদের অনুপস্থিতিতে এখন অবাধেই মাছ ধরছেন ভারতীয় জেলেরা। ভারতীয়রা এখন মাছ ধরে লয়ে যাইতেছে। এখন যদি সরকার এটা না বন্ধ করে তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত তালারা মাছ নিয়ে যায়। সমুদ্র ও উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মাইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশের জেলেরা মাইলিশ না ধরলেও অবাধে শিকার করছে ভারতীয়রা। এতে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানা ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে, আমাদের নৌটহল নাই। আমরা সব কিনে উঠে গেছি, ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তো আলাপ পাবো না। ইলিশ গবেষকরা বলছেন দুদেশের উপকূলেই বিচরণ করে মা ইলিশ। তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ, তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমে একই সঙ্গে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় টহল বাড়ানোর আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে সেই বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করায় 20 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ পদক্ষেপ যা আরও বাড়াতে পারে। এমএ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেল কক্সবাজার বিমানবন্দর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন এই মর্যাদা বদলে দেবে পর্যটনের চেহারা, খুলে দেবে আন্তর্জাতিক যোগাযোগের নতুন দুয়ার। পর্যটন নগরী কক্সবাজারে যুক্ত হলো নতুন এক পালক। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর এবার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী তালিকায় জায়গা পেল কক্সবাজার বিমানবন্দর।
দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পাওয়া বিমানবন্দরটির দৃষ্টিনন্দন নতুন টার্মিনাল ভবনের কাজ প্রায় শেষের দিকে। রানওয়ের দৈর্ঘ্য 10,700 ফুট, যার মধ্যে 1,700 ফুট সাগরের বুক জুড়ে নির্মিত। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রস্তুত তারা। ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছুতে প্রস্তুত আছি। এয়ারলাইন্সের শিডিউল যখন আমরা পাবো, আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবো। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা, ব্যবসা বাণিজ্যেও আসবে নতুন গতি। কত সময়ের মধ্যে আমরা কক্সবাজার থেকে এই আন্তর্জাতিক ফ্লাইট চালুটা হবে সেটার অপেক্ষায় আমরা আছি। শুধু আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট দিয়ে আপনি বিদেশি পর্যটক আশা করতে পারবেন না। বিদেশি পর্যটক এসে থেকে তাদের নিরাপত্তা বিধান করে তাদেরকে আপনার হাসি মুখে ফেরত যাওয়ার জন্য যেসব সুবিধা আছে সেগুলো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এদিকে আন্তর্জাতিক স্বীকৃতির খবরে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী। কক্সবাজারে আমরা সম্মান ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হতে চাচ্ছি, আমরা বহুত খুশি। রোজগার বেড়ে যাবে, হোটেলের সেল বেশি ভালো হবে। দেশের নতুন আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে এই বিমানবন্দর শুধু পর্যটনে নয়, আঞ্চলিক উন্নয়নেও রাখবে বড় ভূমিকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তির পথে গাজা। মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শারম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশের আজ এশিয়ান কাপ ভাগ্য নির্ধারণ। হংকং চায়নার বিপক্ষে তাদের মাঠে নামবে লাল সবুজ। পয়েন্ট হারালেই শেষ মূল পর্বের স্বপ্ন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা, শমিত, জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর জন্য প্রস্তুত হামজা, সমিতরা। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তবু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে।
বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আশাতে তারা আরো বেশি শক্তিশালী, তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7, অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সদিচ্ছা থাকলে 21 দিনে গণভোট করা সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ায় ষড়যন্ত্র দেখছে বিএনপি। শাপলাকে প্রতীক না বানাতে এখনো অনরিসি, বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়েই নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ ওমর ইনান। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।